মানবতা বিরোধী অপরাধের দায় আপনি জানেন যে চৌধুরী মাইনুদ্দিনকে, যিনি লন্ডনে আছেন, মৃত্যুদণ্ড দিয়েছিল আমাদের তথাকথিত হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইংল্যান্ডও বলছে সুপ্রিম কোর্টে চৌধুরী মাইনুদ্দিন এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যকার মামলা, ওই যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল না, প্রীতি প্যাটেল, ভারতীয় বংশোদ্ভূত, এই মামলা সম্প্রতি রায় দেওয়া হয় এবং মাইনুদ্দিনের মানহানির মামলাটি চলবে বলে রায় এসেছে। এ নিয়ে সাংবাদিক কনক সরোয়ারের একটা টকশো করেন 21শে জুন, সেখানে অতিথি ছিলেন আইনজীবী মহসিন রশিদ। টকশোতে নাকি বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে এই দুইজন অবমাননাকর বক্তব্য দিয়েছেন এবং এই কারণে আদালত অবমাননার অভিযোগে আবেদন করা হয়। তো এই এটা নিয়ে আর কি একটা আদালত নাকি অবমাননা হয়েছে। এখন যেই বিচারকরা আপনি খারেয়া যাইবেন, আমি আপনি বলবেন বসে দিবেন, আবার ওই যেই একজন বলেছে যে আমাকে অমুকে বলেছে, আমি দেখেছি যে সাউদিন কাদের চৌধুরী অমুককে খুন করেছে, এইরকম বিভিন্ন কথাবার্তা, স্কাইপি কেলেঙ্কারি, তারপরে গণজাগরণ মঞ্চ, এগুলো তো আদালত অবমাননা হয় না? কোন সরের এই কথাতে আদালত অবমাননা হয়ে গেল? ওই আদালতে আমি সরি এটা বলতে হচ্ছে, আমি প্রস্তাব করে দিই ওই আদালতের মাথার উপরে। ওটা কোনো আদালত নাকি? আদালতের সত্য কথা বলাতে তারা আদালতের অবমাননা করেছে। ওই আদালতই তো আদালত নয়। এই যে আপনি যেখানে বললেন যে জাস্টিস নিজামুল হক সেই জিয়াউদ্দিন, ডক্টর জিয়াউদ্দিনকে ব্রাসেলসে বলেছিল যে আমার যে প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর জায়েদুল মালুম বলে, স্যার আপনার এজলাসে আমি খাড়াইয়া যাবো, আপনি আমারে বসায়া দিবেন, লোকে মনে করবো আপনার সঙ্গে আমার কোনো খাতির নাই। ওই মালুম বেমালুম মারা গেছে, কিন্তু এতেই তো প্রমাণিত হয়ে যায় যে ওইটা সুখরঞ্জন বালির মতো সাক্ষী গায়েব হয়ে গেল, গায়েব করে দেয়া হলো। ওল ট্রাইব্যুনাল ইজ ফেক। ওটা হাসিনার জিঘাংসা পূর্ণ করা ট্রাইব্যুনাল। এর আগে এই যে কর্নেল ফারুকদের যে ফাঁসি দিয়েছে, ওইটাও যেরকম একটা বেআইনি ট্রাইব্যুনাল, এই তথাকথিত যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের সম্পূর্ণ বেআইনি। সুতরাং এই যে মঈনুদ্দিনের কথা বললেন, হিয়ারসের দিয়ে কোনো বিচার হয় না। কি প্রমাণ আছে যে তিনি 1971 সালে এই বুদ্ধিজীবী হত্যার নায়ক ছিলেন? কোনো প্রমাণ নেই, সবগুলাই ফেক। এবং একটা সিভিল ওয়ার ছিল, কেউ পাকিস্তানের পক্ষে গেছে, কেউ পাকিস্তানের বিপক্ষে গেছে। ওইটা নিয়ে 52 বছর পরে ঘাটাঘাটি করার কোনো সুযোগ নেই, কারণ যুদ্ধ অপরাধী তো কাদের সিদ্দিকীর বিচার করেন, যাকে শেখ মুজিবুর রহমান বলেছিল তুই 4 জন না 400 জন মারলেও আমি তোকে কিছু বলতাম না। এই আদালত কি শেখ মুজিবুর রহমানের বাপের সম্পত্তি? তিনি মাফ করার কিছু বলা বা না বলার কে? শেখ মুজিবুর রহমানও বুঝতেন না, তার মেয়েও বুঝেও বুঝতে চেষ্টা করে না। আদালত বলে একটা নিরপেক্ষ জিনিস থাকে। এই ক্রস ফায়ারের জনক শেখ মুজিবুর রহমান এই সিরাজ শিকদারকে যে হত্যা করে শুরু করলো, তার আইনের প্রতি, আদালতের প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধা ছিল না। তার মেয়েরও নাই, তার পারিষদ বৃন্দরও নেই, পুলিশেরও নেই, বিচারকদেরও নেই। এই যে বিচারক গুলো, এই যে এরা তো আপনার মফস্বল কোর্টের মুহুরি হওয়ার যোগ্যতা রাখে। এই যে এস কে সিনহাকে চিফ জাস্টিস করা হয়েছিল, সে মদন মোহন কলেজের গ্রাজুয়েট এবং সিলেট থেকে একটা বিশ্ববিদ্যালয় নাকি আছে, সেখান থেকে ল ডিগ্রি করেছিল। সে বুরুঙ্গামারির উপজেলাতে একটা আপনার ওই মুহুরি হওয়ার যোগ্যতা বড় জোর ছিল। সে মনসেব বা ম্যাজিস্ট্রেট হবার যোগ্যতাও এস কে সিনহার নাই। যতগুলো বিচারক আছে তার 99 জনেরই মনসেব বা ম্যাজিস্ট্রেট হওয়ার যোগ্যতা নাই, তারা সব বড় বড় চিফ জাস্টিস হয়ে বসে আছে। এখন স্যার বিএনপি জামাতেরই অনেক লোক আছে, এরা কিন্তু এই সিনহার প্রতি তাদের সিম্পিতি আছে, যে আরে সিনহা শেখ হাসিনার রোশন হলে পরে দেশ ছাড়লো, কিন্তু ও যে কতগুলো ভুয়া রায় দিল আন্তর্জাতিক অপরাধ আদালতে, এগুলো কিন্তু মনে রাখে না। এটাই তো ওদের স্মৃতি বংশ। আমি বললাম তো, আমার 3 বছর বয়সের কথা মনে আছে, আমি ভুলি না, পুঙ্খানুপুঙ্খ ভাবে মনে আছে। এস কে সিনহার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছিল, টরন্টোতে এসে অ্যাসাইলাম নিচ্ছে, আমার সঙ্গে একজন আমার কাছে নাম্বার নিয়ে আমাকে ফোন করেছিল। সে তখন আমাকে বলল তার ঘটনা, যে আমাকে তলব করলো ল মিনিস্টার, তো আমি গেলাম প্রেসিডেন্ট হাউসে, আমার সঙ্গে যেতে বললো। আমি গিয়ে দেখি প্রেসিডেন্ট আব্দুল হামিদের রুমে আইনমন্ত্রী আর শেখ হাসিনা এক চেয়ারে বসা, আর একটা চেয়ার খালি। ওই চেয়ারে আমি বসলাম, আমাকে হাসিনা অকথ্য ভাষায় গালাগাল করলো।
বলছে আমি ওই যখন ল মিনিস্টার না প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছি, হঠাৎ করে দেখি হাসিনা উঠে এসে আমাকে লাঠি দিয়ে চেয়ার থেকে ফেলে দেয়। এটা আবার পরে অস্বীকার করছে ওই নরাধম এস কে সিনহা, যে না 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 আমি এরকম কথা বলি নাই। তো এগুলো তো একটাও মানুষের বাচ্চা না, সবগুলো চোর ডাকাত। এস কে সিনহা আমাকে বলেছিল ভারতে গিয়েছিল নরেন্দ্র মোদীর সঙ্গে তার 1.5 ঘন্টা ক্লোজ ডোর আলোচনা হয়েছে। আমি প্রশ্ন করি, তুমি একটা দেশের প্রধান বিচারপতি, তুমি ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এত কি কথা বললা, আর মোদী বা তোমার সঙ্গে কথা বলতে গেল কেন? এগুলো সবই ভারতের এজেন্ট, হাসিনার এজেন্ট, সবগুলোই বিদেশ বাংলাদেশকে পরাধীন করার যত রকম ব্যবস্থা করা যায় তাদেরই এরা সব মানে নায়ক নায়িকা। তো এদের নিয়ে আর কি বলবো, আদালত অবমাননা হতেই পারে না, কারণ দেশে কোনো আদালত নেই, কোনো আইনের শাসন নেই। এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে যে তারা বিচারকদের উপরও বিচার স্যাংশন দিতে পারে। স্যার আপনার কাছে শেষ একটা প্রশ্ন, যে শেখ হাসিনা বলেছে এবং এই গত পরশুদিন হাসান মাহমুদও বলেছে যে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে তারেক রহমানকে ফিরিয়ে আনা, কিন্তু আমরা যতটুকু জানি যে ব্রিটিশ ল এত সহজ না যে বললেই তারেক রহমানকে ফিরিয়ে আনবে। আবার কিছু কিছু অর্বাচীন বলতেছে লেবার পার্টি ক্ষমতায় আসলে যেহেতু শেখ হাসিনার ভাগ্নি লেবার পার্টির এমপি, তাহলে তারেক রহমানকে ফিরিয়ে আনা হবে। মানে এটা কি তারা বাংলাদেশ পেয়েছে নাকি? এগুলো অর্বাচীনের কথাবার্তা বলতে দেন। এবং তারেক রহমানের বিরুদ্ধে একটা কেসও প্রমাণ করতে পারেনি, আদালত তাকে বেকসুর খালাস দিয়েছে, এবং বেকসুর খালাস হয়ে কিন্তু উনি বিলাতে চলে যান 2018 সালে। সুতরাং তার বিরুদ্ধে কোনো মামলা নেই। যে বিচারক তাকে নিরপরাধ ঘোষণা করেছিলেন সেই বিচারককে দেশ ছাড়তে হয়েছে, তিনি মালয়েশিয়াতে থাকেন, বিচারপতি মোতাহার হোসেন, আমার সঙ্গে কথা হয়েছিল। সুতরাং দেশে কোনো আইনের শাসন নেই, হাসিনা আইন বোঝেও না, বুঝলেও না বোঝার ভান করে বেআইনি কাজ করে যায়। এবং তার সঙ্গে বিচারক বৃন্দ আছে, পুলিশের লোকজন আছে, সেনাবাহিনীর লোক আছে, আমলারা রয়েছে, সবাই সমষ্টিগতভাবে দায়ী। আমি মনে করি কমপক্ষে 10,000 লোক প্রত্যক্ষভাবে দায়ী। এই 10,000 লোকের বিচার না করলে, কোন রকম অন্য কোন দলের দ্বারা যদি কোনো পরিবর্তন হয়, একটা সরকার আসে, তাহলে এই 10,000 লোক কিন্তু চিরকালই থাকবে, তারাই দেশ চালাবে। যতগুলো এসপি, ডিএসপি, ডিআইজি, আইজি আছে, যতগুলো জেনারেল আছে, যতগুলো জয়েন্ট সেক্রেটারি, সবই তো আওয়ামী। এদের সংখ্যা সবকিছু মিলে, আমলা টামলা, লোকাল এমপি, যত রকম আওয়ামী নেতা, ছাত্র নেতা, এদের সংখ্যা কমপক্ষে 10,000 হবে যারা দেশটাকে লুটপাট করে খাচ্ছে। এই 10,000 লোকের বিচার না করলে, শুধু হাসিনাকে ধরলে বা হাসিনাকে সরালেই বাংলাদেশ স্বাধীন হবে না। জি স্যার, ধন্যবাদ। একটা প্রশ্ন আপনাকে করতেই চাই, সেটা হচ্ছে যে আপনার ফেসবুকে দেখেছি আপনি বলেছেন যে 2013 সাল থেকে বিএনপির অনেক নেতার সঙ্গে ভারতের সংযোগ আছে, কিন্তু আপনি মঈন খান, সালাউদ্দিন এবং মেজর হাফিজকে দালাল নয় বলেছেন। মেজর হাফিজ আপনার তো বিশ্বাস কেন, যিনি কিনা নির্বাচনের আগেও তাকে আমরা দেখেছি সাকিব আল হাসানের সঙ্গে তার ছবি, তিনি একটা দলের প্রধান হতে চেয়েছিলেন কি বিএফসি না বিএফকে একটা। আমি বেনিফিট অফ ডাউট দেই যে ভালো মুক্তিযোদ্ধা, ব্যক্তিগতভাবে অনেস্ট, এখন আমি ভুলও করতে পারি, তবে আমার পারসেপশন ম্যাটার্স। সালাউদ্দিন সাহেব, যেটা উনি শিলংয়ে আটকানো আছে, আমার সঙ্গে টেলিফোনে কথা হয়, সালাউদ্দিন সাহেব, তার সম্বন্ধে জিল্লুর রহমান তৃতীয় মাত্রার একটা মিথ্যা প্রোগ্রাম করলো যে তিনি ইচ্ছা করলেই ভারত থেকে চলে আসতে পারেন না, তিনি ভারতের তত্ত্বাবধানে আছেন এবং তার বিরুদ্ধে কোনো মামলা নেই। মানে ইন্ডিয়ার হাইকোর্ট বলেছে, আসামের হাইকোর্ট, যে তিনি নিরপরাধ, তিনি অনুপ্রবেশকারী নন, তাকে ছেড়ে দেয়া হোক। কিন্তু দিল্লির থেকে ক্লিয়ারেন্স আসছে না, হাসিনা দিল্লিতে বলছে সালাউদ্দিনকে কোনোভাবেই বাংলাদেশে ঢুকতে দেবে না, কারণ তারা মির্জা ফখরুল ইসলামকে ভয় পায় না, তারা সালাউদ্দিনকে ভয় পায়। সুতরাং হাসিনা তাকে কোনোদিনও বাংলাদেশে আসতে দেবে না। জি স্যার, অনেক অনেক ধন্যবাদ। আপনি আর কিছু বলবেন কিনা দর্শকদের উদ্দেশ্যে? না, আমার আর কিছু বলার নেই। আমি একমাত্র কথা বলছি যে আপনার ক্রিকেট আর ওই অন্য কিছু কথা না বাদ দিয়ে এখন দেশের কথা চিন্তা করেন। আমি তো বিদেশে থাকি, আমার কোনো ক্ষতি নেই, ক্ষতি বৃদ্ধি নেই। আমি বাংলাদেশে গিয়ে কোনো চাকরি বাকরিও করবো না, ব্যবসা বাণিজ্য করবো না, সম্পত্তিও নাই, আমি মন্ত্রীও হব না। সুতরাং
যাদের বয়স 20, 30, 40, তাদের আরো হাতে 50, 60, 70 বছর বাকি আছে জীবন। তাদের জীবনটা কিভাবে চলবে? বাংলাদেশ যদি এইভাবে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে যায়, ওটাই আমার একমাত্র কনসার্ন। আমার কোনো ব্যক্তিগত স্বাদ আহ্লাদ কোনো আশা নেই।